সো এখন আমরা এই হোমওয়ার্কটাকে আমরা একটু সলভ করব। আমাদের যেহেতু এটা আগের দিন হোমওয়ার্ক ছিল, এখন আমরা এই হোমওয়ার্কটাকে একটু সলভ করব। আগের দিন এই যে প্রবলেমটা দেখেন, এই প্রবলেমটা কিন্তু আগের দিন আমাদের হোমওয়ার্ক ছিল, হোম টাস্ক ছিল। এটাকে এখন আমরা সমাধান করার চেষ্টা করব। এটাকে এখন আমরা কি করব? সমাধান করার চেষ্টা করব। কিভাবে সমাধান করব চলেন দেখি। সমাধান এটাকে কিভাবে করা যায় খেয়াল করে দেখেন। আমরা ভেক্টরের যে উপাংশে বিভাজন সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। যার সাথে একোণ সে হবে কজ। 30 নিউটনের অ্যাঙ্গেলটা আছে এক্স অ্যাক্সিসের সাথে, তাই না? তাহলে এই দিক বরাবর 30 নিউটনের উপাংশটা এটা কি হবে? 30 কজ 30। আর অপরটা কি হবে? সাইন 30 সাইন 30। জটিল কিছু? কঠিন কিছু? জটিল কিছুই না। তাহলে সুন্দর, এটাও তো একটা ভেক্টর। যখন কোন একটা ভেক্টরের উপাংশ, এটাও একটা ভেক্টর। অভিক্ষেপ যখন আমি বলবো, মনে রাখবেন অভিক্ষেপ বা প্রজেকশন একটা স্কেলার। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অভিক্ষেপ আমরা এটাকে বলি প্রজেকশন। এইটা অ্যাকচুয়ালি শুধু ভ্যালু, এটা স্কেলার। যখনই আমি বলবো উপাংশ বা কম্পোনেন্ট ভেক্টরের ক্ষেত্রে তখন বুঝবেন এটা একটা ভেক্টর। বুঝাইতে পারছি? এইখানে আমরা এটা শুধু মান নিচ্ছি, তো এটা অভিক্ষেপই আসলে বের করতেছি, কিন্তু এটার দিক কোন দিকে এই দিকে আমরা দেখতে পাইতেছি। দেখেন 25 নিউটন, যার সাথে অ্যাঙ্গেল সে হবে কস। তাহলে এই দিক বরাবর কি হবে? 25 cos 60, 25 cos 60। উপরের দিক বরাবর কি হবে? এই 30 sin 30 যেই দিকে, 25 sin 60 ও সেই দিকে, প্লাস 25 sin 60। আবার এই 20 নিউটনটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকের সাথে 30, যার সাথে কোণ সে হবে cos। তাহলে এই দিক বরাবর কি? 20 cos 30 ডিগ্রি। আর এই দিক বরাবর কি হবে? প্লাস এটার সাথে 20 sin 30 ডিগ্রি। এখন আমরা এইখান থেকে সুন্দর করে বের করে ফেলবো এই এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা আমরা বের করে ফেলি। তাহলে খেয়াল করে দেখেন, এইখানে আমরা যদি এইটার সলিউশনটা করি, কিভাবে সলিউশনটা করব দেখেন। এইটার থেকে এইটা বিয়োগ করে যে কোনো একদিকে আমরা পাবো না, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর বের করি। এফ এক্স ইজ ইকুয়াল টু কি? 25 cos 60 প্লাস 20 sin 30। 25 cos 60 প্লাস 20 sin 30 মাইনাস 30 cos 60, কারণ একটা আর একটার সাথে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি অ্যাঙ্গেল না? 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে বিপরীত দিক। বিপরীত দিক হলে আমরা ডাইরেক্ট মাইনাস লিখতে পারি। দেখেই বোঝা যাচ্ছে এটা একটু বড় হবে, এইটার ভ্যালুটা একটু ছোট হবে। 30 cos 30। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আলাদা জিনিস, এটা এর মধ্যে না, ঠিক আছে? এটা নোট। এটা কি? এটা নোট। এটা নোট। বুঝাইতে পারছি? তো যেটা আমি বলতেছিলাম, তাহলে এই জায়গা থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারি। একটা ভ্যালু আসে আমাদের এখানে। ভ্যালুটা কি আসে দেখি আমরা। 25 cos 60 প্লাস 20 sin 30 মাইনাস 30 cos 30। 25 cos 60, cos 60 মান হাফ, তাহলে এখানে আসতেছে 12.5 না? sin 30 মানও হাফ, তাহলে এখানে কত? 10, ঠিক কিনা? আর 30 cos 30,
তাহলে cos 30 মানে কত, √3/2, তাহলে 15√3। তাহলে এই জায়গায় আসতেছে 15√3। ও এটা একটু বড়, এটা ছোট, তাহলে 15√3 এখানে আসে -3.48, -3.48 এত নিউটন। এর মানে কি, আমি এইটা থেকে এইটা বিয়োগ করছি না, তাহলে এর লব্ধিটা কোন দিকে যাবে, এই দিকে, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর এক্স অক্ষের ধনাত্মক দিকে 3.48 নিউটন। বুঝাইতে পারছি বিষয়টা? এই দিক বরাবর 3.48 নিউটন। এখন Fy বের করি আমরা। Fy 30 sin 30 plus 25 sin 60। প্রামাণিক স্যারের বইয়ে যে লাইন ইন্টিগ্রাল আছে, লাইন ইন্টিগ্রাল আপনাদেরকে পড়ানো হবে, সারফেস ইন্টিগ্রাল আপনাদেরকে পড়ানো হবে ওস্তাদ। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, স্থির তড়িৎ চ্যাপ্টার যখন আমি পড়াবো তখন পই পই করে লাইন ইন্টিগ্রাল নিয়ে আমি কথা বলবো, সারফেস ইন্টিগ্রাল নিয়ে আমি কথা বলবো ওস্তাদ। লাইন ইন্টিগ্রাল এন্ড সারফেস ইন্টিগ্রাল নিয়ে তখন আমি পই পই কথা বলবো ওস্তাদ, কোনো টেনশনের কিছু নাই। ঠিক আছে, 30 cos 30। তাহলে এইটা আমরা সুন্দর করে করে ফেলি। 30 sin 30 মানে কি, sin 30 এর মান হাফ, তাহলে 15 প্লাস sin 60 এর মান √3/2, তাহলে এখানে 25√3/2 মাইনাস cos 30 এর মান √3/2, তাহলে 15√3। তাহলে এই জায়গায় আমরা ভ্যালু কত আসে, (10.66) এত নিউটন। তাহলে 10.66 নিউটন কোন দিকে, এইটার থেকে এটা বিয়োগ হয়েছে, পজিটিভ আসছে, তাহলে উপরের দিকে হবে 10.66 নিউটন। তাহলে 3 এর তো কয় গুণ, 3 গুণ, একটু বড়, তাই না, একটু বড় নিব আমরা, 10.66 নিউটন। এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এফ লব্ধি বল, এফ ইজ ইকুয়াল টু √ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে সুন্দর করে আমরা এখান থেকে সুন্দর করে বের করতে পারবো 10.66 স্কোয়ার প্লাস 3.48 স্কোয়ার, 11.21 নিউটন। ঠিক কিনা? আর এদের লব্ধিটা বুঝাই যাইতেছে এক্স অক্ষের কাছে থাকবে না ওয়াই অক্ষের কাছে থাকবে, 10.66 এর কাছে থাকবে না 3.48, যেটার বড় সেটার কাছে থাকবে। তাহলে এটার লব্ধিটা কোন দিক বরাবর থাকবে, একটু এই দিক বরাবর হয়ে থাকবে, একটু এই দিক হয়ে থাকবে, 10.66 এর দিকে হয়ে থাকবে। তো অ্যাঙ্গেলটা বুঝাই যাইতেছে 45 এর চেয়ে বড় আসবে। দেখেন, আপনি চোখের দেখা দেখে অনেক কিছু বলে দিতে পারবেন, আপনি চোখের দেখায় অনেক কিছু ইন্টারপ্রেট করে ফেলতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন 10.66 বড়, 3.48 ছোট, তাহলে এইখানে এটা এই দিকে চাপা থাকবে। এই দুইটা যদি সমান হইতো তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতো। তাহলে এখন যেটা বড় সেই দিকে লব্ধিটা যাবে, তাহলে এফটা হচ্ছে এই দিক বরাবর থাকবে, এই অ্যাঙ্গেলটা ছোট হবে, এই অ্যাঙ্গেলটা একটু বড় হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, tan theta is equal to, মনে রাখবেন সহজ হিসাব, tan theta is equal to যার সাথে কোণ সে হবে নিচে, তাহলে 3.48, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে অন্য কিছু লেখার দরকার নাই, 3.48 উপরে 10.66। ঠিক আছে, তাহলে theta is equal to tan inverse
71.92 এত ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কয়টা? দুইটা। এখন আপনার যদি কোনো কারণে 45 এর চেয়ে কম চলে আসে, তখন আপনি বুঝবেন আমার অঙ্ক ভুল হয়েছে। যদি কখনো 45 চলে আসে, তখন আপনি বুঝবেন আমার অঙ্কটা কি হয়েছে, ভুল হয়েছে। আমি বুঝাইতে পারছি তো? আপনি চোখের দেখায় অনেক কিছু ইন্টারপ্রেট করে ফেলতে হবে ওস্তাদ ফিজিক্সে। আপনি যখন ম্যাথমেটিক্স, ইউ আর ভেরি সাউন্ড ইন ম্যাথমেটিক্স, দেন ইউ ক্যান ইন্টারপ্রেট বাই ইয়োরসেলফ বাই জাস্ট লুকিং অ্যাট দ্য ম্যাথমেটিক্স। আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাইতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, তানভীর নেওয়া সিফাত, আমি লাইন ইন্টিগ্রালের উপর আলাদা একটা লেকচারই নিব, কোনো সমস্যা নেই। সারফেস ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা খেয়াল করেন, বুঝাই দিব বুঝাই দিব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? আপনারা কি চাইতেছেন ভেক্টর ক্যালকুলাসেই বুঝাই দিই লাইন ইন্টিগ্রাল? ভেক্টর ক্যালকুলাসেই বুঝাই দিব, জান। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, শুধু লাইন ইন্টিগ্রাল বুঝাবো না, সারফেস ইন্টিগ্রালও বুঝাবো, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে, একটা ফাঁকা পেজ আমরা রেখে দিয়েছিলাম। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন আজকে নতুন, যেটা সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, থিওরাম অফ রিজলভ পার্টস। ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য কিভাবে ফাংশন করে, লম্বাংশ উপপাদ্য কিভাবে ফাংশন করে সেই জিনিসটা আমরা একটু দেখব। লম্বাংশ উপপাদ্য কিভাবে ফাংশন করে সেই জিনিসটা আমরা একটু দেখব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমরা পই পই করে বোঝার চেষ্টা করব। খেয়াল করেন, আচ্ছা এবার খেয়াল করেন লম্বাংশ উপপাদ্যটা আমরা একটু কেমন কেমন করে এঁকে ফেলছি, এভাবে না এঁকে জিনিসটাকে আর একটু নিচে আঁকলে ভালো হয়। এটাকে এখানে রেখে, ঠিক আছে। আচ্ছা ধরে নিলাম আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এই দিক বরাবর একটা কাজ করতেছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর এইখানের সাথে কাজ করতেছে কিউ ভেক্টর। চিত্র পরিষ্কার না হইলে বোঝা যায় না জিনিসটা, একটু হেলায় দিই, এবার বোঝা যাবে। ঠিক আছে, এইটা এই ভেক্টরটা হচ্ছে পি, এই ভেক্টরটা হচ্ছে কিউ। পি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে
থেটা 1 কোণ তৈরি করে, কিউ ভেক্টরটা এই এক্স অ্যাক্সিসের সাথেই থেটা 2 কোণ তৈরি করে। তাহলে এখন এদের লব্ধি আমি ধরে নিলাম এইখান থেকে এই পর্যন্ত, তাই না? আর ভেক্টর, আর ভেক্টর এটা ধরে নিলাম আলফা অ্যাঙ্গেল তৈরি করে। এখন আমরা এই আর এর ভ্যালুটা কিভাবে বের করব? দেখেন এই যে পি ভেক্টরটা, এই পি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু কাজ করছে দেখেন তো, এতটুকু। কিউ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু কাজ করছে, অন্য একটা কালি দেই, এতটুকু। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এইটাকে আমরা যদি বের করতে চাই এবং দুইটা একই দিকের সাথে কোণ হইতে হবে, একই অক্ষের সাথে কোণ হইতে হবে, তাহলে আমার এটা হচ্ছে পি cos theta 1 প্লাস কিউ cos theta 2। আমরা উপাংশে বিভাজন থেকে দেখে আসছি। একইভাবে পি ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু কাজ করতেছে, এতটুকু। তাহলে এইটা কি পি সাইন থেটা 1 প্লাস কিউ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু কাজ করতেছে, কিউ সাইন থেটা 2। তাহলে এই দুইটা যদি করি তাইলেই দেখেন আর ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কতটুকু, এইটাই মানে কিন্তু আর এর ইজ ইকুয়াল টু আর কজ আলফা, এটা ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। তাইলে এই জায়গা থেকে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর আর এর উপাংশ বের করতে পারি, আর এক্স ইজ ইকুয়াল টু পি কস থেটা 1 প্লাস কিউ কস থেটা 2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি সাইন থেটা 1 প্লাস কিউ সাইন থেটা 2, ঠিক কিনা? এই দুইটা করলে আর এক্স আর আর ওয়াই। আর এক্স বলতে আমরা বুঝি আর কজ আলফা, আর ওয়াই বলতে বুঝি আমরা আর সাইন আলফা। তাইলে এই জায়গা থেকে আলফাও আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আমরা আর এক্স আর ওয়াই বের করে ফেলতে পারবো। আর এই জায়গা থেকে আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমার লম্বাংশ উপপাদ্য। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? এটাই হচ্ছে আমার লম্বাংশ উপপাদ্য। ক্লিয়ার? ক্লিয়ার? তাইলে লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাছে যদি একাধিক ভেক্টর থাকে এবং প্রত্যেকটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হয়ে থাকে, একই দিকে হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার কজ ওয়ালা উপাংশগুলা হ্যাঁ, ভেক্টরের নেগেটিভ সাইন দিয়ে কি বোঝায়? ওয়েট। যেমন আমি বললাম -5 নিউটন অ্যাঙ্গেল ইস্ট, এর মানেই হচ্ছে
5 নিউটন ফোর্স ইস্ট, 5 নিউটন প্লাস 5 নিউটন ওয়েস্ট। দিক বুঝায় ওস্তাদ, দিক 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 বুঝায়। নেগেটিভ মান দিক নির্দেশ করে, ভেক্টরের নেগেটিভ মান দিক নির্দেশ করে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা আপনারা? আপনাদেরকে আমি কি বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? ওকে, তাহলে আমি কি করব? তাহলে এই 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 জিনিসটা মাথায় নিয়ে আমি তাহলে এরকম আরেকটা দিতে পারি, খেয়াল করেন। আচ্ছা, সরি, আচ্ছা, এরকম যদি হয়, এই দিক বরাবর একটা ভেক্টর পি, ঠিক আছে, এই দিক বরাবর একটা ভেক্টর কিউ, ওই যে আগের প্রবলেমটাই, এই দিক বরাবর একটা ভেক্টর টি, ঠিক আছে, বা ভেক্টরটা আমি অন্যরকম ভাবে দিই। এই দিক বরাবর একটা ভেক্টর টি, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম θ1, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম θ2, আর অপোজিট দিকে একটা অ্যাঙ্গেল ধরলাম, সেটা ধরে নিলাম θ3। এখন আমার যদি বলে যে লব্ধি ভেক্টরের মান কোন দিকে, তাহলে ধরে নিলাম লব্ধি ভেক্টরটা, আমি ধরে নিলাম, সাপোজ আমি জানি না, লব্ধি ভেক্টরটা ধরে নিলাম এই দিকে কোনো একদিকে, আর এর সাথে এর অ্যাঙ্গেলটা ধরে নিলাম আলফা। তাহলে আমি সেটা কিভাবে বের করব? খেয়াল করেন, জটিল কিন্তু কিছু না, জটিল কিন্তু কিছুই না। খেয়াল করেন, এই ক্ষেত্রে আমরা আর এর দুইটা উপাংশ ধরবো, একটা হলো আর এক্স। কিভাবে বের করব? প্রত্যেকটা দেখেন এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আছে এবং একই দিকে ঘুরছে, একটা বিপরীত দিকে ঘুরছে না, কোনো সমস্যা নাই। দেখেন, পি কস θ1 প্লাস কিউ কস θ2 প্লাস টি কস মাইনাস θ3। কারণ কি? সে উল্টা দিকে ঘুরছে। আমি যেইখান থেকে হিসাব করছি সেইখান থেকে হয় নাই, উল্টা দিকে ঘুরছে। কোন দিকে ঘুরছে ওস্তাদ? উল্টা দিকে ঘুরছে। আমরা এইভাবে বের করব, আর এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু পি, আচ্ছা, আর এক্স এইটা মানে দেখেন কস কিন্তু মাইনাস রে খায় ফেলে, তাই না? পি কস θ1 প্লাস কিউ কস θ2 প্লাস টি কস θ3। আর ওয়াই এর ক্ষেত্রে আমরা যদি এইভাবে করি, পি সাইন θ1 প্লাস কিউ সাইন θ2 প্লাস আর সাইন মাইনাস θ3। তাহলে মাইনাসটা সামনে চলে আসবে না? তাহলে পি সাইন θ1
কিউ সাইন থিটা, এখান থেকে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে। আর যদি আমার এখান থেকে ইয়া বের করতে হয়, কি বলে, অ্যাঙ্গেল বের করতে হয়, আমি কিভাবে অ্যাঙ্গেল বের করব? ধরেন আর এক্স একটা আসছে এরকম, আর ওয়াইটা আসছে এরকম, আর ওয়াই, আর এক্স আর ওয়াই, আরটা এই দিক বরাবর। তাহলে আর এক্স এর সাথে অ্যাঙ্গেল ধরলাম আলফা। তাহলে এইখান থেকে কিভাবে বের করবো? ট্যান আলফা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে, নিচে আর এক্স উপরে আর ওয়াই। ঠিক আছে, ফেলে দিবেন। আর এক্স মানেই কি দেখেন, আর সাইন আলফা, সরি আর কজ আলফা, আর এক্স মানে আর কজ আলফা, আর আর ওয়াই মানে আর সাইন আলফা। বুঝাইতে পারছি? জিনিসগুলা বুঝতে পারছেন? জিনিসগুলা কি আপনারা বুঝতে পারছেন পই পই করে? এটার ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি যদি এই জায়গা থেকে বের করতে চান ট্যান থিটা, এর ভাগ করে দিলেই কিন্তু হয়। দেখেন, আর এক্স ইজ ইকুয়াল টু আর কজ আলফা, আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এটাকে আপনি 1 দেন, এইটাকে আপনি 2 দেন, তাহলে 2/1 করেন, তাইলে কিন্তু আলফা বের হয়ে যাবে। তাহলে আর সাইন আলফা বাই আর কজ আলফা ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। তাহলে আর আর চলে যায়, ট্যান আলফা ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। বুঝাইতে পারছি? এটাই কিন্তু জাস্ট একটু ভাঙিয়ে দিলাম। ক্লিয়ার কিনা ওস্তাদেরা? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন কিনা? জটিল কিছু কিনা? কঠিন কিছু কিনা? কষ্ট হচ্ছে কিনা? সাফোকেশন হচ্ছে কিনা? কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হইলে আমাকে বলেন। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। আমার স্টুডেন্টরা, আমার স্টুডেন্ট বলি না, আমার ছোট ভাই ছোট বোনরা, আপনাদেরকে একটা কথা বলি। আপনি প্রশ্ন করেন, ভাই আমি না জানতে পারি, আমি যদি না জানি এটা আমার জন্য ভালো, আমি এটা জানার চেষ্টা করব। আমি যদি না জানি আমি বলবো যে ভাই আমি জানি না, আমি জেনে এসে আপনাকে জানাবো। তাতে কি হইলো? 2টা লাভ। এক হইলো আপনি জানলেন, আরেকটা হইলো আমি জানি। আপনি আরেকটা জিনিস, আপনি তো জানেন না আমি জানি কি না জানি, আমি জানতেও পারি। আমি যদি জানি উত্তর দিয়ে দিলাম, আপনি উত্তর পাইলেন। আপনি যদি উত্তর নাও পান, আমি চেষ্টা করব উত্তর জানার। আমি যদি উত্তর না জানি, যে জানে তার থেকে আমি জানার চেষ্টা করব ওস্তাদ। যে জানে আমি তার থেকে জানার চেষ্টা করব ওস্তাদ। আপনি আমাকে প্রশ্ন করলে তো কোনো সমস্যা নাই। আমাদের কোরআনে বলা আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যে জানে তার থেকে জানো। তোমরা যেই জিনিস বুঝো না, জানো না, সেটা যে জানে তার থেকে জেনে নাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না? তাহলে আপনি জানেন না, আপনি আমার থেকে জানার, আমি যদি না জানি, আমি যে জানে তার থেকে জানার চেষ্টা করব। অথবা আমি যদি আপনাকে বুঝাইতে না পারি, যে বুঝে আমি তার কাছে আপনার কন্ট্যাক্ট করায় দেওয়ার চেষ্টা করব, যে দেখেন উনি বুঝে, উনার এটা আপনি দেখে নেন বা বুঝে নেন। আমি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইখানে আর নাই। এখন আপনাদেরকে আমি যে একটা প্রশ্ন করি, ধরেন আপনাদেরকে বললাম যে এরকম একটা বাক্স আছে, এই বাক্সটা ধরেন এই মেজের উপরে আছে। বাক্সটা কই আছে? এই মেজের উপর আছে।
আমার প্রশ্ন, বাক্সটা ঠেলা সহজ নাকি টানা সহজ? এই একটা বাক্স মেঝের উপরে আছে, এই বাক্সটা ঠেলা সহজ নাকি টানা সহজ? আপনারা আমাকে উত্তর দেন, আপনারা কমেন্টে আমাকে উত্তর দেন। ওস্তাদ, এই বাক্সটা ঠেলা সহজ নাকি টানা সহজ? আপনারা কমেন্টে আমাকে জানান, কমেন্টে আমাকে উত্তর দেন ওস্তাদ। জানান, কমেন্টে আমাকে জানান ওস্তাদ। আমাকে জানান একটু যে এই বাক্সটা, এটা কি ঠেলা সহজ হবে নাকি টানা সহজ হবে? আচ্ছা, আমি আপনাকে বলি, ডিপেন্ড করে যেই লোক এর ঠেলবে এ বাক্স থেকে বড় না ছোট। যদি এই বাক্সটা আবুল ঠেলে, আবুল এই বাক্সটাকে সরাইতে চায়, তাইলে তার জন্য ঠেলা সহজ হবে, কারণ বাক্সের চেয়ে সে ছোট। যদি বাবুল এই বাক্সটা এইদিকে নিতে চায়, তার জন্য বাক্সটা টানা সহজ, এর জন্য ঠেলা সহজ, এই বাবুলের জন্য কি টানা সহজ। আরো কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এইখানে তো মেজে সোজা, মেজে তো বাঁকাও হইতে পারে, তখন বাক্সটা কি ঠেলা সহজ না টানা সহজ? কার জন্য ঠেলা সহজ, কার জন্য টানা সহজ? এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে। আপনাদেরকে কনসেপ্ট ভুল শেখানো হয় যে একটা বস্তু ঠেলা সহজ নাকি টানা সহজ, আপনারা মুখস্থ করে ফেলেন টানা সহজ। না, আপনি আপনার বাসার আলমারি কোনোদিন টাইনে সরানোর চেষ্টা করেন নাই, সবসময় ঠেলে সরানোর চেষ্টা করছেন। আপনি আপনার বাসার আলমারি কোনোদিন টাইনে সরানোর চেষ্টা করেন না, আপনি সব সময় ঠেলে সরানোর চেষ্টা করেন। অলওয়েজ আপনি বাসার আলমারিটা ঠেলে সরানোর চেষ্টা, কারণ আলমারি আপনার চেয়ে বড়। আপনি আপনার ব্যাগ, ট্রলি ব্যাগ কোনোদিন ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন না, সবসময় টাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ টানা আপনার জন্য সহজ। ইভেন একটা 5 বছরের বাচ্চা বা 6 বছরের বাচ্চা, তার কাছে যদি ট্রলি স্কুল ব্যাগ দিয়ে দেন, সে ওইটা টাইনে টাইনে এভাবে টাইনে টাইনে নিয়ে যায়, কিন্তু সে কখনো ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। হিউম্যান নেচার অ্যানালাইসিস, ক্যালকুলেশন আমাদের মাথায় হয়ে যায় যে ঠেলা সহজ হবে না টানা সহজ হবে। আমরা চোখ দিয়ে দেখে বলে দিতে পারি আল্লাহ এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করে দিছে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে দিয়ে দিছে, আপনার অঙ্ক করে দেখা লাগে না যে কোনটা করলে আমার জন্য সুবিধা হবে। আপনি ওইভাবেই, আপনি হিউম্যান নেচার, আপনি ওইভাবে কাজ করেন। আমার কথা বুঝাইতে পারছি? কোনো বাচ্চাই তার ট্রলি ব্যাগ ঠেলে নিয়ে যায় না, টাইনে নিয়ে যায়, কারণ ট্রলি ব্যাগ তার চেয়ে ছোট, সেটা টাইনে নেওয়াটাই সহজ। আমার কথা বুঝাইতে পারছি? তাইলে আমরা সাধারণত আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে লন রোলার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে থাকি। সো লন রোলার সাধারণত আমরা যে লন রোলারগুলো ইউজ করি, মানে ম্যানুয়াল লন রোলার, সেগুলো এখন তো ইলেকট্রিক চলে আসছে, এখন আর ম্যানুয়াল লন রোলার খুব কম ইউজ হয়। লন রোলারগুলা সাধারণত টানাই সহজ হয়। তাহলে কেন টানা সহজ হয় সেটা নিয়ে এখন আমরা আলাপ আলোচনায় যাব। খেয়াল করেন উস্তাদ, ধরেন একটা লন রোলার,
লন রোলার। লাইভে কোনো সমস্যা হয়েছে? না, হয়নি। আচ্ছা, একটা লন রোলার ধরে নিলাম, ঠেলার ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। ঠেলার ক্ষেত্রে এই একটা লন রোলারের, এই লন রোলারটা আমি যদি সামনের দিকে নিয়ে যেতে চাই, এই লন রোলার যদি ঠেলে নিয়ে যাইতে চাই, খেয়াল করেন, তাহলে বলটা কোন দিকে দিব বলেন তো? বলটা এই দিকে দিব না, এফ মানের বল আমি দিলাম। এটাকে আমি প্যারালাল শিফট করে এইখানে লিখতে পারবো না, এফ মানের বল লাগতেছে। এটা ধরে নিলাম এই যে বলটা, এটা আনুভূমিকের সাথে ধরে নিলাম থিটা কোণে লাগতেছে। তাহলে এই বলের কয়টা উপাংশ থাকবে ওস্তাদ বলেন তো? দুইটা উপাংশ। যেই উপাংশের জন্য যে সে সামনে আগাবে সেটা হইল এফ কস থিটা, আর নিচের দিকে একটা উপাংশ কাজ করবে, সেটা হইল এফ সাইন থিটা। লন রোলার এটা তো আর ওজনহীন কোনো বস্তু না, এর একটা ওজনও রয়েছে। লন রোলার কোনো ওজনহীন বস্তু নয়, এটার একটা ওজনও রয়েছে। তাহলে ওজনটা কোন দিকে সর্বদা কাজ করে ওস্তাদ? ওজনটা সর্বদাই নিচের দিকে কাজ করে। এমজি পরিমাণের ওজন, এমজি পরিমাণের ওজন আছে এবং এফ সাইন থিটা কাজ করতেছে। তাইলে যখন লন রোলার ঠেলা হয় তখন এর ওজনটা বেশি মনে হয়, ভারী মনে হয়। তখন এর আপাত ওজন এফ এ, মনে হয় এফ এ ইজ ইকুয়াল টু, নীলের মধ্যে নীল একটু খারাপ দেখা যাবে, তখন এর আপাত ওজন এফ এ ইজ ইকুয়াল টু এফ এমজি প্লাস এফ সাইন থিটা, এরকম মনে হয়। আর যদি লন রোলারটা টাইনে নিয়ে যাওয়া হয় তখন কি হয়? লন রোলারটা যদি টাইনে নিয়ে যাওয়া হয় তখন সেক্ষেত্রে কি হয়? যখন টাইনে নিয়ে যাওয়া হয় তখন এটাকে এইভাবে এফ বল দ্বারা টানা হয়। তাহলে এফ বলটা আমি এই জায়গায় প্যারালাল শিফট করে এইখানে লিখতে পারি, এখানে এফ। তাহলে এই এফটার দুইটা উপাংশ থাকে, এটা ধরে নিলাম আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা সামনে যাইতেছে যার জন্য, সামনে যাচ্ছে এফ কস থিটার জন্য, আর এর একটা উপরের দিকে উপাংশ আছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। আর এটা তো আর ওজনহীন কোনো বস্তু না, সুতরাং এর একটা ওজনও কাজ করবে। ওজনটা কোন দিকে? নিচের দিকের ওজন কাজ করে। তখন এর আপাত ওজন
এটা এফ এ না লিখে ডাব্লিউ এ দেখি, অ্যাপারেন্ট ডাব্লিউ এ, আপাত ওজন ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থেটা হয়। তাহলে লন রোলার যদি লন রোলারের চেয়ে উঁচু বা লন রোলারের চেয়ে বড় কোনো ব্যক্তি দ্বারা টানা হয়, সেক্ষেত্রে টানা সহজ, ঠেলা কঠিন। সেক্ষেত্রে টানা সহজ, ঠেলা কঠিন। আমি কি বুঝাইতে পারছি ওস্তাদ? আমি কি বুঝাইতে পারছি? আমি কি সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু, জটিল কিচ্ছু এখানে নাই। জটিল কোনো কিছুই এখানে নাই। আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা আছে। বলা আছে একটি লন রোলার টানার সময় এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এখানে পয়েন্ট কয়টা? দুইটা। 30 ডিগ্রি কোণে বল কত? 40 নিউটন বল। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কত নিউটন ফোর্স? 40 নিউটন ফোর্স প্রয়োগ করা হলো। এতে ওজন ঠেলা অপেক্ষা কতটা হ্রাস পেল? ওজন ঠেলা অপেক্ষা কতটা হ্রাস পেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কি কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করে ফেলি ওস্তাদ। এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করে ফেলি যে ওজন ঠেলা অপেক্ষা কতটা হ্রাস পাইছে। এটা একদম সহজ একটা গাণিতিক সমস্যা, আমরা করে ফেলি। তাহলে খেয়াল করেন, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে 40 নিউটন বল প্রয়োগ করা হলো। আচ্ছা, ঠেলার ক্ষেত্রে ওজন ডাব্লিউ পুশ, ঠেলার ক্ষেত্রে ওজন এমজি প্লাস এফ সাইন 30, 40 সাইন 30, সাইন 30 মান হাফ, তাহলে এমজি প্লাস 20 এত নিউটন। আর টানার ক্ষেত্রে এমজি মাইনাস 40 সাইন 30, এমজি মাইনাস 20 এত নিউটন। ক্লিয়ার কিনা? তাহলে ওজন ঠেলা অপেক্ষা কতটুকু হ্রাস পাইছে? ঠেলার সময় ওজন ছিল এমজি প্লাস 20, তাহলে ওজন হ্রাস ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি প্লাস 20 মাইনাস এমজি, মাইনাসে মাইনাসে প্লাস 20, তাহলে কত? 40 নিউটন হ্রাস পাইছে। এটাই অ্যান্সার। ভেক্টর বিভাজনের আরেকটা উদাহরণ হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার, এইটা যদিও এখন আর ইউজ হয় না খুব একটা, তাও গ্রামগঞ্জে, অনেক গ্রামগঞ্জে ব্যবহার হয়। নৌকার গুণ টানা। ধরেন একটা নদীর দুই পার, এইখানে একটা নৌকা আছে। এখন এই নৌকাটা কোনো কারণে কোনো একটা কাদার মধ্যে আটকায় গেছে। সেই ক্ষেত্রে তখন মাঝিরা কি করে জানেন? নৌকার সাথে একটা রশি বাঁধে, যেটারে তারা বলে গুণ, এবং পার থেকে মাঝি সেই রশিটা টানে। এই টানার ফলে এর দুইটা উপাংশ তৈরি হয়। ধরে নিলাম এফ বলে টানতেছে, তাহলে এইটা যদি থেটা অ্যাঙ্গেলে টানে, তাহলে এইটা এফ কস থেটা, যার জন্য নৌকা আগায়, আরেকটা হলো এফ সাইন থেটা, যার জন্য নৌকা পারের দিকে যায়। কিন্তু
টার্গেট থাকে নৌকাটার একটু আগায় নিয়ে যাওয়া, কাদাটারে ছাড়ায় নেওয়া। সেই ক্ষেত্রে মাঝিরা কি একটা টেকনিক ফলো করে জানেন? তারা এই গুণের দৈর্ঘ্য বাড়ায়। গুণের দৈর্ঘ্য যত বাড়বে না, এইখানে যদি একটা মাঝি থাকে, ধরেন আবুল মাঝি, সে যতটুকু আগায় যাবে, আরেকটা মাঝি যদি এই দিকে থাকে, বাবুল মাঝি, বাবুল মাঝি এইখানে এটা থেটা, এইখানে ধরে নিলাম এটা থেটা প্রাইম, তাহলে এই দিক বরাবর এফ কস থেটা প্রাইম। কসের ক্ষেত্রে কোণ যত ছোট হবে তত নৌকা সামনে আগাবে না, তাহলে নৌকার গুণের দৈর্ঘ্য যত বাড়বে, এটা যদি সামনে আরো কোনো জায়গা থেকে টানা যায় নৌকা আরো সামনে আগাবে। কারণ কস থেটার ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0-র ক্ষেত্রে সবচেয়ে বেশি, হাফ, সরি 30-র ক্ষেত্রে √3/2, 1/√2, হাফ, 0 কজের ক্ষেত্রে। তাহলে গুণের দৈর্ঘ্য যত বড় হবে তত নৌকা সামনে আগাবে। তাহলে গুণের দৈর্ঘ্য যত বাড়বে নৌকা তত সামনে আগাবে। বুঝাইতে পারছি? গুণের দৈর্ঘ্য যত বাড়বে নৌকা তত সামনে আগাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? জটিল কিছু, কঠিন কিছু? জটিল কিছুই না। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।